সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপডের পক্ষ থেকে আমি হেনা বসু পড়ছি ছায়া বাংলা শিক্ষক ডক্টর অমল পাল, ক্লাস 12, সেমেস্টার 3, নিউ সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন। উপরের প্রচ্ছদে তারপরে লেখা আছে fill in the blanks MCQ, column matching MCQ, assertion reasoning MCQ, sentence rearrangement MCQ, true and false MCQ, case-based MCQ, general MCQ, diagram/chart-based question MCQ, relationship between statements MCQ। এগুলো সব মিলিয়ে approximately 3000 MCQ। practice set plus OMR sheet। 252 পৃষ্ঠার এই বইটির মধ্যে অনেকগুলি পৃষ্ঠাতেই বিজ্ঞাপন আছে যেগুলি পড়া হবে না। নরম মলাটের এই বইটির উপরে টাইটেল পেজে লেখা ছায়া বাংলা শিক্ষক সেমেস্টার 3 দ্বাদশ শ্রেণী ডক্টর অমল পাল। অধ্যায় ভিত্তিক অনুশীলনী বুঝে নাও। প্রকাশনায় ছায়া প্রকাশনী লিমিটেড, 1 বিধান সরণি, কলকাতা 7,73,000। নতুন সিলেবাস, সংস্করণ মার্চ 2025। মুদ্রণে দর্পণ কনক্লেভ প্রাইভেট লিমিটেড, কলকাতা। মূল্য 310 টাকা মাত্র। ভূমিকা: দ্বাদশ শ্রেণীর জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নতুন পাঠ্যক্রম ও নতুন প্রশ্নরীতি অনুযায়ী রচিত ছায়া বাংলা শিক্ষক দ্বাদশ শ্রেণী সেমেস্টার 3 বইটির প্রথম সংস্করণটি প্রকাশ করা হলো। পাঠ্যাংশের গল্প, কবিতা, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতার প্রতিটি পাঠকে শব্দার্থ ও টিকা এবং সংসদ নির্দেশিত প্রশ্নপত্রের কাঠামোতে বিন্যস্ত করা হয়েছে। ছাত্রছাত্রীদের জ্ঞান পিপাসা চরিতার্থ করার লক্ষ্যে প্রতিটি অধ্যায়ে সংযোজিত হয়েছে জানার আকাশ, নজর কাড়া কথা, না চেনা ক্যানভাস, চুম্বক, চরিত্রলিপি। ভাষা ও বাঙালির শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অংশটিও অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয়েছে। প্রতিটি অংশেই থাকছে সংসদ নির্দেশিত MCQ। বইটিতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে শিক্ষার্থীর অনুশীলনের দিকটিতেও, আর সেই লক্ষ্যে বইটির শেষে রয়েছে অধ্যায়ভিত্তিক অনুশীলনীর সুযোগ এবং সামগ্রিক মূল্যায়নের জন্য একাধিক নমুনা প্রশ্নপত্র, যার সমাধানও রয়েছে বইটিতে। অতিকথন, অযথা পুনরাবৃত্তি এগুলি যথাসম্ভব বর্জন করা হয়েছে। বাংলা একাডেমির আধুনিকতম বানানবিধি অনুসরণ করে বইটিকে সর্বার্থে নির্ভুল করার চেষ্টা করেছি। আশা করি বইটি শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবক বন্ধুদের আনুকূল্য লাভ করবে এবং শিক্ষার্থীরাও একে সানন্দে গ্রহণ করবে। প্রকাশকের আস্থা ও আনুকূল্যের কথা আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এই প্রকাশনা সংস্থার আধিকারিক ও কর্মীদের অবদানও আমি কখনোই বিস্মৃত হব না। বিনীত ডক্টর অমল পাল। পরের পৃষ্ঠায় সিলেবাস বাংলা ক, দ্বাদশ শ্রেণী, পূর্ণমান 40। গল্প আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়। কবিতা 1, অন্ধকার লেখাগুচ্ছ, শ্রীজাত। 2, দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেব সেন। প্রবন্ধ বাঙ্গালা ভাষা, স্বামী বিবেকানন্দ। ভারতীয় গল্প পোটরাজ শঙ্কর রাও খারাট। অনুবাদ সুনন্দন চক্রবর্তী।
আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে পাবলো নেরুদা, অনুবাদ শক্তি চট্টোপাধ্যায়। ভাষা, ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনি তত্ত্ব, ধয় বফলা দন্তের নয় হর্ষই তয় তয় বফলা, শব্দার্থ তত্ত্ব। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। প্রথম অধ্যায় বাংলা গানের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা। দ্বিতীয় অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি। তৃতীয় অধ্যায় বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি। এরপর একটি টেবিল আছে, তাতে লেখা রয়েছে ক্লাস 11 সেমেস্টার 1 টপিকস MCQ marks 40, serial number, topic, marks allotted. Serial number 1 গল্প 8 into 1 equals to 8, 2 প্রবন্ধ 5 into 1 equals to 5, 3 কবিতা 7 into 1 equals to 7, 4 আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা 5 into 1 equals to 5, 5 ভাষা 10 into 1 equals to 10, 6 বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস 5 into 1 equals to 5। পরের পৃষ্ঠা সূচিপত্র, পৃষ্ঠা নাম্বার রোমান 4। গল্প 1 থেকে 28 আদরিণী, কবিতা 29 থেকে 54, অন্ধকার লেখা গুচ্ছ 14 সংখ্যক কবিতা 29 থেকে 42, দিগ্বিজয়ের রূপকথা 43 থেকে 54, প্রবন্ধ 55 থেকে 72, বাঙ্গালা ভাষা 55 থেকে 72, ভারতীয় গল্প পোটরাজ 73 থেকে 96, আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে 97 থেকে 108, ভাষা 109 থেকে 146, ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা 109 থেকে 122, ধ্বনি তত্ত্ব 123 থেকে 134, শব্দার্থ তত্ত্ব 135 থেকে 146, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস 147 থেকে 228, বাংলা গানের ইতিহাস 147 থেকে 182, বাঙালির বিজ্ঞান চর্চা 183 থেকে 206, বাঙালির ক্রীড়া সংস্কৃতি 207 থেকে 228, বুঝে নাও 229 থেকে 246, নমুনা প্রশ্নপত্র 247 থেকে 252। সূচিপত্র পৃষ্ঠায় দুটি ছবি আছে হাতে আঁকা। পৃষ্ঠা 1 গল্প আদরিণী, তার নিচে লেখকের একটি ছোট ছবি রয়েছে। প্রভাত কুমার মুখোপাধ্যায়, 1873 থেকে 1932। বাঁদিকে একটি মৃত হাতির ছবি রয়েছে, পাশে একজন বৃদ্ধ ভদ্রলোক ধুতি শার্ট এবং গামছা কাঁধে একটি বয়স্ক মানুষের ছবি রয়েছে, তার নিচে লেখা চিনে নাও। রবীন্দ্র সমসাময়িক বাংলা ছোট গল্পের জগতে প্রভাত কুমার এক স্মরণীয় পুরুষ। তাঁর এই স্মরণীয়তার কারণও এক নয়, একাধিক। আটপৌরে জীবনকে অত্যন্ত সহজ ভঙ্গিতে বিশ্বস্ততার সঙ্গে প্রভাত কুমার তাঁর লেখায় তুলে ধরেছেন। কখনো কখনো লঘু হাস্যরস সেখানে এক অনন্য আস্বাদ তৈরি করে দিয়েছে। অনাবিল পল্লী সমাজের আনন্দ বেদনা, একান্নবর্তী পরিবারের দিন যাপন ইত্যাদির মধ্য দিয়ে এক পারিবারিক জীবনবোধকে প্রভাত কুমার তাঁর কথা সাহিত্যে ফুটিয়ে তুলেছেন। এর পাশাপাশি বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ, স্বদেশী আন্দোলন, সশস্ত্র আন্দোলন ইত্যাদি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অভিঘাত তাঁর রচনায় প্রভাব ফেলেছে। জন্ম, শিক্ষা, কর্মজীবন।
1873 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি 22শে মাঘ 1279 বঙ্গাব্দ পূর্ব বর্ধমান জেলার ধাত্রী গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম হয়। পিতার নাম জয়গোপাল মুখোপাধ্যায়। হুগলি জেলার গুড়াপ ছিল তাঁর আদি বাসস্থান। বাবার রেলে চাকরির সূত্রে তাকে ঝাঝা, জামালপুর, দিনদার প্রভৃতি বিভিন্ন স্থানে থাকতে হয়। সেই সময় 1855 খ্রিস্টাব্দে প্রভাত কুমার প্রবেশিকা পরীক্ষা দেন। তারপরে FA এবং BA পরীক্ষা দেন। সরকারি ক্লার্কশিপ পরীক্ষাতেও উত্তীর্ণ হন এবং অস্থায়ীভাবে সিমলা শৈলে ভারত সরকারের একটি অফিসে কিছুদিন কাজ করেন। প্রদীপ পত্রিকা 1304 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় সিমলা শৈল নামে তিনি একটি সচিত্র প্রবন্ধ লেখেন। সিমলা থেকে প্রভাত কুমার বদলি হন কলকাতায় ডিরেক্টর জেনারেল অফ টেলিগ্রাফ অফিসে, কিন্তু বেশি দিন তাকে কেরানির কাজ করতে হয়নি। পৃষ্ঠা 2। সেই সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে তার যোগাযোগ হয়। 1302 বঙ্গাব্দ থেকে ভারতী পত্রিকায় তিনি নিয়মিত লিখতে শুরু করেন। তখন পত্রিকার সম্পাদিকা ছিলেন স্বর্ণকুমারীর অসামান্যা কন্যা সরলা দেবী। তার সঙ্গে প্রভাত কুমারের বিবাহ ঘটার সম্ভাবনা দেখা দেয়। দেবেন্দ্রনাথের পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রভাত কুমারকে আরও যোগ্যতর করে তোলার জন্য বিলেতে ব্যারিস্টারি পড়তে পাঠান। 1903 খ্রিস্টাব্দের ডিসেম্বরে ব্যারিস্টার হয়ে প্রভাত কুমার সসম্মানে দেশে ফেরেন, কিন্তু মায়ের অনুমতি না পাওয়ায় সরলা দেবীর সঙ্গে তাঁর বিবাহের পরিকল্পনা পরিত্যক্ত হয়। বিলেত থেকে ফিরে প্রভাত কুমার কিছুদিন দার্জিলিংয়ে ছিলেন। সেখানে আইন ব্যবসায়ের সুযোগ না থাকায় 1904 খ্রিস্টাব্দের জুলাই মাসে রংপুর চলে যান। সেখানে 4 বছর প্র্যাকটিস করেন। তারপর গয়ায় কর্মস্থান বদল করে সেখানে 8 বছর থাকেন। অতঃপর আইন ব্যবসায় বিতৃষ্ণা বোধ করে সম্পূর্ণভাবে সাহিত্য চর্চায় মন দেন। সাহিত্য চর্চা 1320 বঙ্গাব্দের ফাল্গুন মাসে নাটোরের অধিপতি জগদীন্দ্রনাথ রায় মানসী পত্রিকা সম্পাদনার ভার গ্রহণকালে প্রভাত কুমারের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। তার কর্মজীবনের দ্বিতীয় পর্যায়ে শুরু হয় সাহিত্যিক এবং পরে সম্পাদক রূপে। অবশ্য পূর্ব থেকেই অব্যাহত ছিল তার সাহিত্য ও সমালোচনার প্রয়াস। যেমন তার প্রথম রচনা ভারতী ও বালক পত্রিকায় 1297 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় প্রকাশিত চিরনব নামে একটি কবিতা, বন্ধনীর মধ্যে 1890। তারপরে দাসী পত্রিকায় রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদার একটি সমালোচনা, বন্ধনীর মধ্যে 1898, প্রকাশ করে তার গদ্য রচনার সূচনা হয়। রাধারানী দেবী ছদ্মনামে 1897 খ্রিস্টাব্দে প্রভাত কুমার পূজার চিঠি গল্প লিখে কুন্তলীন পুরস্কার পান। তারপরে প্রদীপ পত্রিকায় শ্রীবিলাসের দুর্বুদ্ধি, বন্ধনীর মধ্যে 1898 নামে প্রথম গল্প লেখেন। এই পত্রিকাতেই লেখেন স্বনামে 2টি গল্প, অঙ্গহীনা এবং হিমানী, যেগুলি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। প্রথম গল্পগ্রন্থ নবকথা, বন্ধনীর মধ্যে 1899, প্রকাশের পর থেকেই তিনি বাংলা সাহিত্যে বিশিষ্ট ছোট গল্পকার রূপে খ্যাতি অর্জন করেন। এছাড়া ভারতী, প্রবাসী, দাসী, মানসী, সাহিত্য ইত্যাদি বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা ছোট গল্প ও উপন্যাস পাঠক মনে সাড়া জাগিয়েছিল। একসময় স্বনামধন্য পণ্ডিত অমূল্যচরণ বিদ্যাভূষণের সহায়তায় জগদীন্দ্রনাথ মর্মবাণী নামে সাপ্তাহিক সাহিত্যপত্র প্রকাশ করলে প্রভাত কুমার সেখানেও স্বনামে এবং ছদ্মনামে একাধিক রচনা দিয়ে সাহায্য করেন। 6 মাস পরে মর্মবাণী নাম উঠিয়ে দিয়ে মানসীর কলেবর বৃদ্ধি করা হয়।
1322 বঙ্গাব্দের ফাল্গুন মাস থেকে মানসী ও মর্মবাণী নামে মাসিক সাহিত্যপত্র প্রকাশিত হয়। জগদীন্দ্রনাথের অনুরোধে প্রভাত কুমার এর সম্পাদক হন। 1336 মাঘ সংখ্যা পর্যন্ত এর অস্তিত্ব ছিল। প্রভাত কুমার নাটরাধিপতির চেষ্টায় 1916 খ্রিস্টাব্দের 1 অগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে ল কলেজের অধ্যাপক নিযুক্ত হন। 1333 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রভাত কুমারকে অন্যতম সহকারী সভাপতি নির্বাচন করে তার প্রতি সম্মান প্রদর্শন করে। উল্লেখযোগ্য রচনাসমূহ: প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিভিন্ন ধরনের সৃষ্টির পরিচয় এখানে সংক্ষেপে উল্লেখ করা হলো। গল্পগ্রন্থ নবকথা 1899, ষোড়শী 1906, দেশীয় বিলাতি 1909, গল্পাঞ্জলি 1913, গল্পবিথি 1916, পত্রপুষ্প 1917, গহনার বাক্স ও অন্যান্য গল্প 1921, হতাশ প্রেমিক ও অন্যান্য গল্প 1926, যুবকের প্রেম ও অন্যান্য গল্প 1928, নূতন বউ ও অন্যান্য গল্প 1929, জামাতা বাবাজি ও অন্যান্য গল্প 1931 প্রভৃতি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। উপন্যাস: রমা সুন্দরী 1908, নবীন সন্ন্যাসী 1912, রত্নদ্বীপ 1915, জীবনের মূল্য 1917, সিন্দুর কৌটো 1919, মনের মানুষ 1922, আরতি 1927, সুখের মিলন 1927, সতীর পতি 1928, প্রতিমা 1928, গরিব স্বামী 1930, নবদুর্গা 1930, বিদায় বাণী অসমাপ্ত 1933 প্রভৃতি। ব্যঙ্গকাব্য: প্রভাত কুমারের একমাত্র ব্যঙ্গকাব্যটি হল অভিশাপ। প্রবন্ধ: 1910 খ্রিস্টাব্দে রচিত ছোট গল্পের শিল্পাদর্শ হল প্রভাত কুমারের একটি উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। জীবনাবসান: 1932 খ্রিস্টাব্দের 5ই এপ্রিল কলকাতায় প্রভাত কুমারের মৃত্যু হয়। উৎস: প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্পটি সাহিত্য পত্রিকা 1320 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। চরিত্রলিপি: কেন্দ্রীয় চরিত্র আদরিণী। আদরিণী একটি হাতি। আদরিণীর মালিক জয়রাম মুখোপাধ্যায়। জয়রামবাবুর বয়স 50-এর ঊর্ধ্বে। জয়রামবাবুর পেশা মোক্তারি। জয়রামবাবুর হৃদয় কোমল ও স্নেহপ্রবণ। জয়রামবাবুর মেজাজ রুক্ষ প্রকৃতির। যৌবনে জয়রামবাবুর চারিত্রিক বৈশিষ্ট্য বদরাগী প্রকৃতির। নগেনবাবুর পেশা ডাক্তারি। কুঞ্জবিহারী বাবুর পেশা ওকালতি। পীরগঞ্জের মেজবাবু জমিদার নরেশচন্দ্র রায়চৌধুরী। জয়রামের আদি নিবাস যশোর জেলা। প্রথম অবস্থায় জয়রামের সম্বল ছিল একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি। জয়রামবাবুর পুত্র সংখ্যা 3। জয়রামবাবুর প্রথম 2 পুত্র মূর্খ। জয়রামবাবুর কনিষ্ঠ পুত্র কলিকাতায় পাঠরত। জয়রামবাবুর পৌত্রী কল্যাণী। বিষয় সংক্ষেপ: নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী মোক্তার জয়রাম মুখোপাধ্যায়ের কাছে এসেছিলেন পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে তিনি নিমন্ত্রণ পেয়েছেন কিনা এবং যাবেন কিনা তা জানতে। পৃষ্ঠা 3। আসল উদ্দেশ্য ছিল তিনি বিয়ে বাড়ি গেলে যাত্রা সুগম করার জন্য রাজবাড়ি থেকে নিশ্চয় হাতি আনিয়ে নেবেন, তাহলে তাঁরাও তাঁর সঙ্গে আরামে যেতে পারবেন। রাজপরিবারের দীর্ঘদিনের মোক্তার জয়রামবাবু রাজবাড়ি থেকে হাতি পাওয়ার বিষয়ে নিশ্চিত প্রত্যয় দেখান। অতীতেও অনেকবার তিনি রাজবাড়ি থেকে হাতি আনিয়েছেন।
সেই প্রত্যয়ে ভৃত্যকে দিয়ে তিনি মহারাজের কাছে একটি চিঠি পাঠান, কিন্তু দুর্ভাগ্যবশত এবার তাঁর প্রার্থনা পূরণ হলো না। রাজার তরফ থেকে হাতির পরিবর্তে গরুর গাড়িতে করে বিয়ে বাড়ি যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ক্ষুব্ধ জয়রাম ঘোষণা করেন যে তিনি হাতি চড়েই বিয়ে বাড়ি যাবেন। খোঁজ খবর করে বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে 2000 টাকা দিয়ে তিনি একটা মাদি হাতি কিনে ফেলেন। বাড়িতে শোরগোল পড়ে যায়, জাঁকজমক করে হাতিকে বরণ করা হয়। হাতিটির নাম রাখা হয় আদরিণী। বৈষ্ণরয় হর্ষই মধ্যের নয় দীর্ঘই। নিমন্ত্রণ রক্ষা করে আসার সময় জয়রাম মহারাজ নরেশচন্দ্রকে সুকৌশলে হাতিটিকে প্রদর্শন করে আত্মতৃপ্তি এবং অপমানের জবাব দেওয়ার আনন্দ অনুভব করেন। কালক্রমে জয়রাম মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হয়, তার পসার কমে যায়। নতুন নিয়মে পাশ করার সামলা মাথায় ইংরেজি জানা মুক্তারে আদালত ভরে যায়। ইংরেজি না জানায় জয়রাম মুখোপাধ্যায়ের হাকিমদের কাছে গ্রহণযোগ্যতা কমে যায়। বিচার প্রক্রিয়াতেও তিনি সহজভাবে অংশ নিতে পারেন না। এই অবস্থায় অবসর শ্রেষ্ঠ পথ হতে পারত, কিন্তু সংসার চালানোর দায়ে তিনি সেই অবসরও নিতে পারেন না। এরকম সময় একটা খুনের মামলায় আসামির হয়ে সওয়াল করেন জয়রাম মুখোপাধ্যায় এবং তার মক্কেল নির্দোষ সাব্যস্ত হয়। জজ সাহেব খুশি হয়ে তার পরিচয় জানতে চান এবং তিনি আগের আমলের অশিক্ষিত মোক্তার শুনে বিস্ময় প্রকাশ করেন। বিচারকের প্রশংসা নিয়ে শেষবারের মতো জয়রাম মোক্তার আদালত ছেড়ে বেরিয়ে যান। তার সংসারে কষ্ট বাড়তে থাকে, জমানো সঞ্চয়ে হাত পড়ে। নিরুপায় হয়ে তিনি হাতি ভাড়ার বিজ্ঞাপন দেন, কিন্তু তাতেও আয় বেশি হয় না। ইতিমধ্যে তার জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণীর বিয়ে ঠিক হয়। সেখানে খরচ 2500 টাকা। বন্ধুদের পরামর্শে নিতান্ত নিরুপায় হয়ে বামুনহাটের মেলায় আদরিণীকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইচ্ছার বিরুদ্ধে জয়রাম আদরিণীকে বিদায় দেন, কিন্তু আদরিণী পরদিনই আবার বাড়িতে ফিরে আসে, কারণ সে মেলায় অবিকৃত থাকে। বাড়ির লোকজন এতে প্রাথমিকভাবে আনন্দিত হলেও পরে দুশ্চিন্তাগ্রস্ত হয় কল্যাণীর বিবাহের অর্থ সংস্থানের কথা ভেবে। তখন আদরিণীকে পুনরায় বিক্রির জন্য রসুলগঞ্জের মেলায় পাঠানোর সিদ্ধান্ত হয়। গভীর দুঃখ ও মনস্তাপের সঙ্গে জয়রাম তাকে বিদায় দেন, কিন্তু পরদিনই আদরিণীর সঙ্গে যাওয়া জয়রামের মধ্যম পুত্রের চিঠি আসে যে আদরিণী পথের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে, তার মৃত্যু সম্ভবত অবশ্যম্ভাবী। এই অবস্থায় জয়রাম তীব্র উৎকণ্ঠা নিয়ে সেখানে পৌঁছে যান, কিন্তু ততক্ষণে আদরিণী মারা গিয়েছে। তার মৃতদেহের সামনে জয়রাম মুখোপাধ্যায় সম্পূর্ণ ভেঙে পড়েন এবং তার মাত্র 2 মাস পরে তিনিও মারা যান। নজর কাড়া কথা। উদ্ধৃতি শুরু। জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার। জিজ্ঞাসা চিহ্ন, উদ্ধৃতি শেষ। জয়রাম মুখোপাধ্যায়। যাবার তো খুবই ইচ্ছে। নগেন ডাক্তার। পেয়ালা মুঝে ভর দে, কেমন? জয়রাম মুখোপাধ্যায়। প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেষু। পত্রলেখক জয়রাম মুখোপাধ্যায়। আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। জয়রাম মুখোপাধ্যায়। কেন রে, হাতি পাওয়া গেল না কেন? জয়রাম মুখোপাধ্যায়। আমার হাতি কই? ও হাতি তো কোনোদিন আমি দেখিনি। কোথা থেকে এলো? মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী। উহার নাম জয়রাম মুখার্জি। উনি উকিল নহেন, মোক্তার, পেশকার। তার চেয়ে বলো না তোমার এই ছেলে পিলে নাতি নাতিনীদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। জয়রাম মুখোপাধ্যায়।
এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে হুজুর হাইকোর্টের জজ হউন। জয়রাম মুখোপাধ্যায়: আদর, যাও মা, মেলা দেখে এসো। তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন। ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথা কি নিষ্ফল হবার জো আছে? কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য। জয়রাম মুখোপাধ্যায়ের জনৈক বন্ধু। যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। জয়রাম মুখোপাধ্যায়ের পৌত্রী কল্যাণী: অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। জয়রাম মুখোপাধ্যায়: রসতাত্ত্বিক বিচার। পেশায় মুক্তা জয়রাম মুখোপাধ্যায় তাঁর আদিবাস যশোর জেলা থেকে পদ্মা পার হয়ে যখন আসেন, তখন তিনি প্রায় নিঃসম্বল। একরোখা বদমেজাজি কিন্তু অন্তরে স্নেহপ্রবণ মানুষটি আইন ব্যবসায় ধীরে ধীরে পসার জমিয়ে ফেলেন। এমনকি এজলাসে হাকিমদেরও তিনি রেওয়াত করতেন না। এহেন মানুষটি মহারাজ নরেশচন্দ্রকে অনুরোধ করেছিলেন পীরগঞ্জে বিয়েবাড়িতে যাওয়ার জন্য একটি হাতি প্রেরণ করতে। মহারাজের বাবার আমল থেকে তিনি তাঁদের মোক্তার, তাই চিঠি লিখলেই হাতি এসে যাবে এরকম প্রত্যয় তাঁর ছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে তাঁকে আশাহত করে মহারাজের তরফ থেকে উত্তর দেওয়া হয় গরুর গাড়িতে করে বিয়েবাড়ি থেকে ঘুরে আসার জন্য। ক্রুদ্ধ জয়রাম উপযুক্ত জবাব দেওয়ার জন্য নিজেই হাতি কিনে বিয়েবাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। 2000 টাকায় হাতি কিনে নিমন্ত্রণ রক্ষা করে ফিরে আসার সময় তিনি মহারাজের সঙ্গে দেখাও করে আসেন অপমানের প্রত্যুত্তর হিসেবে হাতি দেখিয়ে আনার জন্য। যে হাতি নিছকই ছিল মহারাজকে জবাব দেওয়ার অবলম্বন, সেই ধীরে ধীরে হয়ে ওঠে তার হৃদয়ের সম্পদ। কিন্তু পরিস্থিতি পাল্টে যায় মোক্তার মশাইয়ের আর্থিক দুরবস্থা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে। এজলাসে ইংরেজি জানা মোক্তারদের আগমনে জয়রাম মুখোপাধ্যায়ের পসার কমতে থাকে। এই অবস্থায় হাতি পোষা যে বিলাসিতা, তা অনেকেই তাঁকে পৃষ্ঠা 4 বোঝাতে থাকেন। মুখুজ্জে মশাই নিতান্ত নিরুপায় হয়ে শেষ পর্যন্ত আদরিনীকে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই ভাড়ার টাকা যথেষ্ট ছিল না। নাতনির বিবাহ এবং অনেক কারণে যে অর্থের প্রয়োজন হয়ে পড়েছিল তা মেটাতে শেষ পর্যন্ত আদরিনীকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। বামুনহাটের মেলায় আদরিনী যাওয়ার সময় জয়রাম মুখোপাধ্যায়ের যে হৃদয় জোড়া শূন্যতা, তা এক মনুষ্যতর প্রাণীকে কেন্দ্র করে মানবতার সীমাকে প্রশস্ত করে দেয়। অবিকৃত আদরিনী ফিরে আসার পরে পুনরায় যখন তাকে রসুলগঞ্জের মেলায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে দেখা না করতে পারার দুঃখ বৃদ্ধ জয়রামকে অস্থির করে তোলে। এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে আদরিনীর মৃতদেহের সামনে। অভিমান করে চলে গেলি মা, জয়রামের মন্তব্য বাৎসল্যের যে অশ্রু নির্ঝর সৃষ্টি করে, তা যেন এই যন্ত্র সভ্যতার কাছে এক বিকল্প দর্শনের সন্ধান দেয়। নামকরণ। গল্পের নামকরণের যে নানা প্রচলিত রীতি আছে, তার অন্যতম হল চরিত্র প্রধান নামকরণ। আদরিনী গল্পে সেই রীতি অনুসৃত হয়েছে। মহারাজ নরেশচন্দ্রের কাছে বিয়েবাড়িতে যাওয়ার জন্য হাতি চেয়ে প্রত্যাখ্যাত হয়ে জয়রাম মুখোপাধ্যায় জেদের বশবর্তী হয়ে উমাচরণ লাহিড়ীর কাছ থেকে 2000 টাকা দিয়ে হাতি কেনেন। সেই হাতির নাম রাখা হয় আদরিনী। গল্পের পরবর্তী ঘটনাক্রম আবর্তিত হয়েছে আদরিনীকে কেন্দ্র করেই। আদরিনী হয়ে উঠেছে জয়রাম মুখোপাধ্যায়ের প্রতিবাদের অবলম্বন, আবেগের আশ্রয়। মহারাজা নরেশচন্দ্রের সামনে গিয়ে আদরিনীকে দেখিয়ে পূর্ব অপমানের মধুর প্রতিশোধ নিয়েছেন জয়রাম মুখুজ্জে। চূড়ান্ত অনটনের মধ্যেও বন্ধুদের পরামর্শ মতো আদরিনীকে বিক্রি না করে ভাড়া দিয়ে কিছুটা সমস্যা লাঘবের চেষ্টা করেছেন জয়রাম, কিন্তু সফল হননি। পারিবারিক প্রতিকূলতায় শেষ পর্যন্ত আদরিনীকে বিক্রির সিদ্ধান্তই নিতে হয়েছে তাঁকে।
আবেগের তীব্রতম বিস্ফোরণ ঘটেছে এরপর। আদরিনীকে বিদায় জানাতে অপারগ জয়রাম বলেছেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। দ্বিতীয়বার তাকে বিদায় দেওয়ার সময় জয়রাম আর সামনে যেতে পারেননি। আদরিনী চলে যাওয়ার পরে আপন মনে বিলাপ করেছেন, মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসবো, তুই মনে কোনো অভিমান করিস না মা। জয়রামের চেতনা সূত্রে মনুষ্যতর একটি প্রাণীর মানবিকীকরণ প্রক্রিয়া চলেছে এভাবেই। আদরিনীর মৃত্যুর পরে মাত্র 2 মাস বেঁচেছিলেন জয়রামবাবু, যা বুঝিয়ে দেয় আদরিনী তাঁর অস্তিত্ব হয়ে উঠেছিল। এভাবেই আদরিনী হয়ে উঠেছে কাহিনীর আলম্বন বিভাব। সে কারণে গল্পের নামকরণ আদরিনী অত্যন্ত যথাযথ ও সার্থক। পড়া চলেছে পরের ফাইলে।